নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। 2026 সালের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে ঢাকে কাঠি পড়ে গেছে। তৃণমূল কংগ্রেস আগেই প্রস্তুতি শুরু করে দিয়েছে। আইপ্যাককে আবার নতুন করে রোপিন করা হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংগঠনিক কাজে মাথা কামাচ্ছেন। তার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্ক এখন ঠিক কোন পর্যায়ে আছে সেটা নিয়ে স্পেকুলেট করে কোনো লাভ নেই। পারিবারিক ব্যাপার, কখনো অনুরাগ, কখনো মন কষাকষি, এগুলো চলতেই থাকে। তৃণমূল কংগ্রেসকে যদি আপনি একটা রাজনৈতিক দল বলেন সেটা আপনার বিবেচনা, কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি নামে ওটা রাজনৈতিক দল হলেও এটা একদম পরিবার কেন্দ্রিক একটি প্রতিষ্ঠান। তৃণমূলকে আমি আলাদা করে এখানে আমি দেখতে চাই না। আরজেডি বলুন, সমাজবাদী পার্টি বলুন, ডিএমকে বলুন, জেএমএম বলুন, এআইএডিএমকে বলুন, শিবসেনা বলুন, এনসিপি বলুন, এনসিপির দুটো গোষ্ঠী সবই ওই একই ধরনের পরিবার কেন্দ্রিক প্রতিষ্ঠান। নামে রাজনৈতিক দল, হ্যাঁ সংসদে প্রতিদ্বন্দ্বিতা করে, বিধানসভায় করে, কেউ কেউ সরকার তৈরি করে, কিন্তু রাজনৈতিক দলের মধ্যে যে গণতন্ত্র থাকার কথা, এই দলগুলোর গণতন্ত্র বলে কিছু নেই। এটা আমাদের দুর্ভাগ্য। মানুষ অ্যাকসেপ্ট করেছেন, আর কিছু বলার নেই। এখন জনাদেশকেই আমরা মনে করি যে সর্বরোগ হরবশল্যকরণী, তাই জনাদেশ যখন তৃণমূল কংগ্রেস পেয়েছে তখন আমরা এই সিস্টেমকে গ্রহণ করেছি, এটাই বলতে হবে। দেখুন, বিজেপি যাই হোক, বলতে পারেন, অনেকেই তো বলেন যে বিভাজন, বিদ্বেষ এগুলোই হচ্ছে বিজেপির প্রচারের অভিমুখ, কেন্দ্রবিন্দু। নাগপুর নিয়ন্ত্রিত একটি দল। বিজেপিতে অনেক নেতার ছেলে মেয়ে প্রতিদ্বন্দ্বিতা করে, এটাও ঠিক, কিন্তু বিজেপি 4-5টা লোকের সিদ্ধান্তের উপর নির্ভর করে না। বিজেপি কিভাবে চলবে? অনেকে বলেন প্রধানমন্ত্রী এবং অমিত শাহ যা বলেন সেটাই শেষ কথা। তাদের প্রধানমন্ত্রীর বক্তব্য সর্বাধিক গুরুত্ব, কিন্তু প্রধানমন্ত্রীও কিন্তু দলের মধ্যে মন্থন হয়ে যে সিদ্ধান্ত হয় সেই সিদ্ধান্তকেই অনুমোদন দেন। তিনি তার ইচ্ছাটা কিন্তু কখনো চাপিয়ে দেন না। কিন্তু কোনো ক্ষেত্রে একটা সিদ্ধান্তে পৌঁছতে দল হয়তো দ্বিধা করছে, তখন প্রধানমন্ত্রীর মতটাই শেষ পর্যন্ত গুরুত্ব পায়। যাই হোক, যুযুদান দুই পক্ষই এখন পশ্চিমবঙ্গের ভোটের ময়দানে নেমে পড়েছে। প্রধানমন্ত্রীর সফরের পর অমিত শাহের সফর হবে। তৃণমূল কংগ্রেস 2026-এর নির্বাচনে ঠিক কি জায়গায় আছে? আপনি যদি লোকসভা নির্বাচনকে মাপকাঠি ধরেন 1 বছর আগে, তাতে তৃণমূল কংগ্রেস কমফর্টেবল জায়গাতেই আছে। তারা 46% ভোট পেয়েছে, সংখ্যালঘু ভোট, এবং একই সঙ্গে যে উপভোক্তা শ্রেণী তারা তৈরি করেছে সেই শ্রেণীর সমর্থনও কিন্তু তৃণমূল কংগ্রেস পেয়েছিল। এবং তার উপরে আমাদের প্রশাসনের একটা বড় অংশের যে পক্ষপাতমূলক আচরণ আমরা ভোটের সময়, গণনার সময় দেখতে পাই, সেটাও শাসক দলকে একটা বাড়তি যে অ্যাডভান্টেজ দেয়, এটা দিনের আলোর মতো পরিষ্কার। এটা নিয়ে আর কোনো বিতর্ক থাকতে পারে না। তাই 2021-এর বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলের তরুণ তুর্কি দেবাংশু যে খেলা হবে গান বেঁধেছিল, তৃণমূল আবারও খেলবে, কিন্তু এবার খেলা সহজ হবে না। এবার নতুন খেলা হবে। কি সেই নতুন খেলা আমি বলবো, তার আগে বলি, ওই যে এসএসসি নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে না, দেখুন আমার ধারণা চ্যালেঞ্জড হবে আদালতে। কারণ বিজ্ঞপ্তি বা স্ট্যাটিটিউট আপনারা যদি পড়েন, 2-এর পাতায় আছে সমস্ত ভারতের নাগরিক আবেদন করতে পারবে, কিন্তু সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ কি বলেছে, যে দাগিরা পরীক্ষায় বসতে পারবে না এবং তাদের বেতন ফেরত দিতে হবে। এবং 2016 সালের নিয়োগ প্রক্রিয়াকে ঘিরেই তো যত গন্ডগোল, তাহলে 2016 সালের নিয়োগ পরীক্ষার যে মাপকাঠি
সেই মাপকাঠি কিন্তু নতুন নিয়োগের ক্ষেত্রে বলবৎ হবে বা প্রযোজ্য হবে। কিন্তু রাজ্য সরকার যে বিজ্ঞপ্তিটি দিয়েছে বলছে সকল ভারতীয় নাগরিক আবেদন করতে পারবেন। সুপ্রিম কোর্ট কিন্তু মোটেও সে কথা বলেনি। তারা পরিষ্কার করে দিয়েছিল টেন্টেড চিহ্নিত দাগিরা তারা পরীক্ষায় বসতে পারবে না, তাদের বেতনও কিন্তু ফেরত দিতে হবে। 1 2 যে 10 নম্বর করে অতিরিক্ত দেয়া হবে যারা এতদিন শিক্ষকতা করেছেন, যারা অযোগ্য নন, যাদের চাকরিটা গেছে। এখন প্রশ্ন হচ্ছে, এই বিষয়টা নিয়ে আমার নীতিগত কোনো কিন্তু আপত্তি নেই। এখন প্রশ্ন হলো, আপনি সুপ্রিম কোর্টের রায়কে যদি লেটার অ্যান্ড স্পিরিটে মানেন, তাহলে কিন্তু এই অতিরিক্ত 10 নম্বর দেওয়ার প্রভিশন কি আছে? সুপ্রিম কোর্ট শুধু বলেছিল এজ রিল্যাক্সেশনের কথা। তাহলে অতিরিক্ত 10 নম্বর আপনি দেবেন বলছেন যোগ্য চাকরিহারাদের, তার আগে কিন্তু আপনাকে সুপ্রিম কোর্ট থেকে অনুমোদন নিতে হবে, না হলে কিন্তু মামলা হবে, এরকমই ইঙ্গিত পাচ্ছি। ধরুন 2016 সালে যারা পরীক্ষা দিয়েছিলেন তারা কেউ তো বলতেই পারেন যে আমার যোগ্যতা ছিল, আমার নাম তালিকাভুক্ত হতো, কিন্তু 17 রকম দুর্নীতি যেটা সুপ্রিম কোর্ট মেনশন করেছে আমি বঞ্চিত হয়েছি, তাহলে আমি কেন অতিরিক্ত 10 নম্বর পাবো না? এই প্রশ্ন তুলে কেউ যদি আদালতের দ্বারস্থ হয়, আবার নিয়োগ প্রক্রিয়া নিয়ে প্রশ্ন চিহ্ন উঠবে। 3 বলা হয়েছে যে মৌখিক পরীক্ষা ইন্টারভিউ এবং পড়ানোর দক্ষতার উপর 20 নম্বর, এটাই সবচেয়ে স্পর্শকাতর জায়গা। এখানেই স্বজন পোষণ এবং এখানেই দুর্নীতি হয়, এবং ইন্টারভিউ প্রক্রিয়ার কোনো ভিডিওগ্রাফি হবে বলে কিন্তু জানা যাচ্ছে না। তাহলে এটাকে কেন 20 নম্বর রাখা হলো? আমি তো পরীক্ষার নম্বর 50-এ যা দেয়া হয়েছে সেটা বাড়াতে পারতাম, 60 করা হয়েছে সেটা বাড়াতে পারতাম। শিক্ষাগত যোগ্যতার মাপকাঠি বাড়াতে পারতাম। আমি ইন্টারভিউ এবং পড়ানোর দক্ষতার জন্য যে 20 নম্বর ধার্য করা হয়েছে সেই 20 নম্বরের জায়গায় সেটা 10 রাখতে পারতাম। এই 20 নম্বর যেটা আছে ইন্টারভিউ এবং পড়ানোর দক্ষতা, ইন্টারভিউ ভালো দিয়েছে, ঠিকভাবে পড়াতে পারে, কে বিচার করবে? যারা প্যানেলে থাকবেন, মানে যারা ইন্টারভিউ নেবেন, তারা সবসময় একেবারে নির্মোহ দৃষ্টিভঙ্গিতে বিচার করতে পারবেন? প্রশ্ন রয়ে গেছে, এবং এটাতেই কিন্তু জট পাকার সম্ভাবনা আছে আগামী দিনে। অনেকে বলছেন যে রাজ্য সরকার সবকিছু জেনে ইচ্ছাকৃতভাবে এইসব ভুল ত্রুটিগুলো বিজ্ঞপ্তিতে রেখেছে, কারণ রাজ্য সরকার জানে যে সুপ্রিম কোর্ট তো আইন মোতাবেক চলে। সেখানে কেউ যদি মামলা করে, সুপ্রিম কোর্ট মামলা গ্রহণ করবে, আবার যদি নিয়োগ প্রক্রিয়ার উপর স্টে হয়ে যায়, তাহলে রাজ্য সরকার সময় কাটাতে পারবে, এই করে করে 2026-এর নির্বাচনটাকে পার করে দেবে। এবং মমতা বন্দ্যোপাধ্যায় যে কথাটা বারবার করে বলছেন যে আমি তো চাকরি দিতে চাই, দুষ্টু আইনজীবীরা, বিরোধীরা চক্রান্ত করে চাকরি খেয়ে নিচ্ছে, নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতি হবে, বিজ্ঞপ্তিতে অস্বচ্ছতা থাকবে, তারপরে কেউ যদি আদালতের দ্বারস্থ হয় আমাদের সহনাগরিকরা, এবং আদালত যদি তাদের আর্জি শুনে মামলা গ্রহণ করে, শুনানি হয়, স্থগিতাদেশ দেয়, তার দায় কিন্তু যারা বিজ্ঞপ্তি প্রকাশ করছে, যারা নিয়োগ প্রক্রিয়ার সঙ্গে যুক্ত, তাদের, কোনো সহনাগরিক আইনজীবীদের নয়। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এই ন্যারেটিভটাকে প্রতিষ্ঠিত করতে চাইছেন যে তিনি চাকরি দিচ্ছেন, বিরোধীরা এবং দুষ্টু আইনজীবীরা বারবার আদালতের দ্বারস্থ হয়ে নিয়োগ প্রক্রিয়াকে ভণ্ডুল করতে চাইছে। আচ্ছা, সরকার বা এসএসসি যদি একটা নির্ভুল প্রক্রিয়া সম্পাদন করতে চায় তারা পারে, কিন্তু করতে চায় না। কারণ কি? যেটা অনেকে বলছেন যে এখন বিপুল নিয়োগ যদি হয় তার একটা ব্যয়ভার আছে, বেতন আছে, অন্যান্য সুযোগ সুবিধা আছে, ভাঁড়ে মা ভবানী অবস্থা। তারপর ডিএর টাকা মেটাতে হবে, নির্বাচনের আগে অন্তর্বর্তী বাজেটে লক্ষ্মীর ভান্ডারের প্রভিশন বাড়াবে, টাকা কোথায়?
তারপর যদি বিপুল নিয়োগের দায়ভার নিতে হয়, সরকার কিভাবে সেই অর্থের সংস্থান করবে? এই প্রশ্নটা কিন্তু অনেকে তুলছেন। তাদের বক্তব্য যে রাজ্য সরকারের ল সেল এত কাঁচা নয় যে তারা বুঝতে পারেনি সুপ্রিম কোর্টের নির্দেশটা কি আছে, তার লেটার অ্যান্ড স্পিরিটে সুপ্রিম কোর্ট কি বলছে, সব জেনে শুনেও তারা এই ছিদ্রগুলো রাখছে যাতে কেউ না কেউ আদালতের দ্বারস্থ হয়, আদালত থেকে স্থগিতাদেশ জারি করা হয়। তখন মুখ্যমন্ত্রী বলতে পারবেন, দেখো আমি চেষ্টা করেছি চাকরি দিতে, আমার হাতে 10 লাখ চাকরি রয়েছে, কিন্তু কি করব, বারবার আদালতের দ্বারস্থ এরা চাকরি যাতে আমি দিতে না পারি সেই ষড়যন্ত্র করছে, বাংলা বিরোধী ষড়যন্ত্র করছে, ভাত দেওয়ার ক্ষমতা নেই, কিল মারার গোসাই। কিন্তু আপনি যদি ভালো করে ভেবে দেখেন, আপনি অস্বচ্ছভাবে নিয়োগ করবেন, আপনার বিজ্ঞপ্তি গিরে ধোঁয়াশা হবে, যে কোনো মানুষ তার প্রতিকার চাইতে আদালতের দ্বারস্থ হতে পারে, এটা গণতান্ত্রিক অধিকার। মুখ্যমন্ত্রী চাইছেন, অনেকে বলছেন যে আবার কেউ না কেউ আদালতের দ্বারস্থ হোক, আবার শুনানি হোক, আবার নিয়োগ প্রক্রিয়া গিরে জটিলতা হোক, শেষ পর্যন্ত স্থগিতাদেশ জারি হোক। তখন মুখ্যমন্ত্রী ওই ন্যারেটিভটা দিতে পারবেন, দুষ্টু লোকের ন্যারেটিভ। এটা কিন্তু অনেকে বলছেন, আমি জানি না বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে শেষ পর্যন্ত কেউ আদালতের দ্বারস্থ হবেন কিনা, কিন্তু কয়েকজন আইনজীবীর সাক্ষাৎকার আমি দেখছিলাম যারা মুখ্যমন্ত্রীর চক্ষুশূল, তারা বলেই দিয়েছেন তারা আদালতে যাচ্ছেন। তাহলে আবার আদালতে যাওয়ার অর্থ কি? এই নিয়োগ প্রক্রিয়া নিয়ে আবার জটিলতা, আবার প্রশ্ন চিহ্ন। সাফারার কারা? সাফারার চাকরি প্রার্থীরা, যারা দীর্ঘদিন ধরে একটা স্বচ্ছ নিয়োগের মাধ্যমে চাকরি পেতে চাইছেন। তারা হচ্ছে ভিক্টিমাইজড সরকারের এই কাণ্ড কারখানার জন্য। ভেবে দেখার সময় আছে। আমি জানি না যারা যোগ্য এবং চাকরিহারা তারা তো বসে আছেন, অর্থনগ্ন হয়ে মিছিল করছেন, নিশ্চয়ই তাদের পেটে লাথি মেরেছে এরা, তাদের প্রতি পূর্ণ সহানুভূতি আছে। কিন্তু একটা জিনিস তারা কেন বলছেন না যে আমরা যোগ্য অযোগ্যদের তালিকাটা প্রকাশ করুন? সেই তালিকা প্রকাশ করলেই তো রিভিউ পিটিশনে কিছু না কিছু পাওয়ার সম্ভাবনা আছে, না হলে কিন্তু কিছু হবে না। সম্ভাবনা বললাম সেটাও খুব ক্ষীণ, কিন্তু তাও একটা নতুন কিছু আপনি বলবেন। তারা বাধ্য করতে পারছেন না সরকারকে, এসএসসি কে যোগ্য অযোগ্যদের তালিকাটা প্রকাশ করতে। এটা তাদের আন্দোলনের ব্যর্থতা, স্বীকার করতে হবে। অনেকে সুপ্রিম কোর্টের রায়টা পড়েনি। যদি সুপ্রিম কোর্টের রায়টা পড়তেন পুঙ্খানুপুঙ্খভাবে, তাহলে অনেক প্রশ্নের উত্তর তারা পেয়ে যেতেন। এবার আসি বীরভূমের বেতাজ বাদশাহ থুরি, আগে ছিলেন, এখন কাজল শেখ। বাংলার আয়াতুল্লাহর ভাষায় বাঘ, সেই বাঘ এমন হুঙ্কার দিয়েছে সারা দেশ জুড়ে ছিচি পড়ে গেছে। আসলে এটাই সংস্কৃতি এদের। সেসব ভিডিও, এসব অডিও আপনারা শুনেছেন, ভাইরাল হয়ে গেছে, ওসব নিয়ে আমার বলার কোনো রুচি নেই। কিন্তু একটা জিনিস বলতে পারি, যে ফ্র্যাঙ্কেনস্টাইন গুলো তৈরি করেছে শাসক দল দীর্ঘদিন ধরে, তারা এখন বোতল থেকে বেরিয়ে গেছে। তারা ভাবছে যা খুশি করব, 13 তলা 14 তলা, মাঝে মধ্যে মৃত্যু তিরস্কার করবে, একটু ডেকে পাঠাবে, হয়তো আমার একটু নিরাপত্তার বহরে একটু কাটছাট হবে, তার বেশি কিছু হবে না। আবার লোকে ভুলে যাবে, আবার আমি সমহিমায় বিরাজ করব। একজন সাধারণ মানুষ যদি এই ভাষায় প্রশাসনের কোনো আধিকারিকের সঙ্গে কথা বলতেন, সেদিনকেই তিনি গ্রেপ্তার হতেন। ভারতীয় আইনে যে ধারাগুলো আছে সেই ধারাগুলো তার বিরুদ্ধে প্রয়োগ করা হতো, তার হাজতবাস নিশ্চিত ছিল, তিনি জামিনটুকু পেতেন না। কিন্তু এখানে দেখুন, মৃদু বৎসনা, দুঃখ প্রকাশ, বা দুঃখ প্রকাশের যে চিঠি, সেই চিঠির যে বানান, যাই হোক। আর তার মধ্যে বাংলার আয়াতুল্লাহ বলেছেন, আরে এত বাড়াবাড়ি করার কি আছে? ভাবখানা এমন যেন সংবাদ মাধ্যম বিষয়টাকে সামনে এনে গর্হিত কাজ করেছে। তাহলে এই যখন
মানে কি বলবো আমাদের বর্তমান অবস্থা। তাহলে তৃণমূলের অ্যাকিলিস কোনগুলো হবে? এক, নিয়োগ দুর্নীতি। দুই, আর্চিকরের তিলোত্তমার ধর্ষণ হত্যাকাণ্ড। কেউ যদি ভাবেন এর কোনো ইম্প্যাক্ট পড়বে না, ভুল ভাবছেন। বাই ইলেকশনের ফলাফল দেখে কিচ্ছু বুঝবেন না। তিন, মোস্ট ইম্পর্টেন্ট, বাংলাদেশ, মালদা, মুর্শিদাবাদ এবং পেহেলগামে সনাতনীদের নির্যাতন। হিন্দুরা একজোট হচ্ছে এবং হিন্দু কনসলিডেশন, যেটা বিজেপির পক্ষে লোকসভা নির্বাচনে 56% ছিল, সেটা ইতিমধ্যেই 3-4% বেড়ে গেছে। তাহলে তৃণমূল এবং বিজেপির প্রাপ্ত ভোটের শতাংশ যদি এই মুহূর্তে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হয়, নির্বাচনের নামে প্রহসন হলে কোনো রকম সম্ভাবনা মিলবে না, তাহলে কিন্তু ফারাক হবে 1-2%। এখন সেটা তৃণমূল জানে এবং হিন্দু ভোটকে যে কোনো মূল্যে বিজেপির ছাতার তলায় আনতে বিজেপি সঙ্গের অন্যান্য ভাতৃপ্রতিম প্রতিষ্ঠান বা সহযোগী সংগঠন এবার কিন্তু জান লড়িয়ে দেবে। লক্ষ্মীর ভান্ডারের যা ডিভিডেন্ড পাওয়ার তৃণমূল পেয়ে গেছে, নতুন করে পাবে না। বারবার এক অস্ত্রে কাজ হয় না। অনুদানের পরিমাণ বাড়ানোর ঘোষণা করলেও কাজ হবে না, কারণ বিজেপিও পাল্টা একটা আনবে, অন্নপূর্ণা ভান্ডার। তাই লক্ষ্মীর ভান্ডার যা সুবিধা শাসক দলকে দিয়েছিল, নতুন কিছু সুবিধা লক্ষ্মীর ভান্ডার থেকে পাবে না। হ্যাঁ, সংখ্যালঘুরা 100টার মধ্যে দক্ষিণবঙ্গে 95টা ভোট তৃণমূলকে দেবে। উত্তরবঙ্গে বিষয়টা ওই রকম হবে না, লোকসভাতেও হয়নি, নইলে মালদা একটা আসন কংগ্রেস পেত না। মুর্শিদাবাদ লোকসভায় 3টে আসন তৃণমূল জিতেছে ঠিকই, কিন্তু বাম কংগ্রেস জোট সেখানে যথেষ্ট ভালো ভোট পেয়েছে। আর মেরুকরণ সার্বিক হলে ওই মুর্শিদাবাদ জেলায় ধরুন জলঙ্গি থেকে শুরু করে আরো যে দুটো বিজেপি জিতেছে ঠিক আছে, আরো 2-3টে আসন, কান্দি বলুন, এই সমস্ত জায়গায় বিজেপি কিন্তু ভালো ফল করবে। মেরুকরণ যখন হবে, মুসলমান মেরুকরণ হলে হিন্দু মেরুকরণ হবে, এবং সেটা হচ্ছে। বাম কংগ্রেসের যে হিন্দু ভোট আছে, এখনো যারা ভোট দেয়, তাদেরও একটা অংশ শিফট করবে, কারণ বাম কংগ্রেসের তো ছুতমার্ক। অনেকে মনে করেন যে বাম কংগ্রেস আসলে তৃণমূলের সুবিধা করার জন্য আছে। কংগ্রেসের তাও তো মালদা মুর্শিদাবাদে কিছু আছে, বামেদের তো কিছু নেই। যে আসনগুলোতে মার্জিনাল, সেখানে কোথাও যদি আপনি 3000 ভোট কাটেন, কোথাও 4000 ভোট কাটেন, সুবিধা কার হয়? শাসকের। ওই যে নো ভোট টু বিজেপি ক্যাম্পেইনটা হয়েছিল 21 সালে, তার সুবিধা কে পেয়েছিল? তৃণমূল পেয়েছিল। কারা করেছিল? বামপন্থীরা করেছিল। সাপোর্ট কে করেছিল? তৃণমূল করেছিল। নো ভোট টু বিজেপি ক্যাম্পেইনে আমার যতদূর মনে আছে, ব্রাত্যবাবু পর্যন্ত একটা সমাবেশে চলে গিয়েছিলেন নেতাজি ইন্ডোরে। তাহলে নো ভোট টু বিজেপি, আর এদিকে নো ভোট টু মমতা, সুস্পষ্ট মেরুকরণ। আর নতুন খেলা, জেনে রাখুন, এবারের নির্বাচন 2021 বা 2024-এর মতো হবে না। কোনো না কোনো ভাবে কেন্দ্রীয় হস্তক্ষেপ হবে। কিভাবে হবে সময় বলবে, কিন্তু হবে। রাজভবনের বাসিন্দা সিভি আনন্দ বোস কিছুদিনের মধ্যেই দায়িত্ব থেকে অব্যাহতি নেবেন। তার জায়গায় আসবেন সম্ভবত সদ্য সুপ্রিম কোর্টের বিচারপতি হিসাবে আগাম অবসর নেওয়া গুজরাটের মানুষ জাস্টিস বেলা এম ত্রিবেদী। শক্ত মানুষ, সংবিধান এবং আইন সম্পর্কে তার ব্যুৎপত্তি সবাই জানে। হঠাৎ করে সিভি আনন্দ বোসকে সরাচ্ছে কেন কেন্দ্র? বেলা এম ত্রিবেদীকে আনছে কেন?
নির্বাচন কমিশন যে তৎপরতা শুরু করেছে এবং যতটুকু খবর পাওয়া যাচ্ছে, কিছুদিন গেলে আরো পাওয়া যাবে, রাজ্য প্রশাসনের ভূমিকা খুব নগণ্য থাকবে 2026-এর বিধানসভা নির্বাচন। বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে বাইরের রাজ্যের আইএস আইপিএস ক্যাডাররা আসবে। এখানকার প্রশাসনের একটা কি বলবো প্র্যাকটিস আছে। ধরুন এখানকার খুব শীর্ষ কোনো কর্তা, প্রশাসনিক বা পুলিশে, তার বিভিন্ন ব্যাচমেটরা বিভিন্ন রাজ্যে আছেন, একসঙ্গে তারা আইএস আইপিএস হয়েছিল। সবসময় তারা চেষ্টা করে সেই তাদের এককালের বন্ধু একদা সহকর্মীদের সঙ্গে কথাবার্তা বলে একটা বন্দোবস্ত যদি করা যায়, যদি রাজ্যের শাসক দলের সুবিধা হয়। ব্যাচমেট খোঁজেন অনেকে, এগুলো জানে নির্বাচন কমিশন এবং কেন্দ্রের শাসক দল। কারণ বিগত দুটো নির্বাচনের অভিজ্ঞতা তাদের এটাই শিখিয়েছে যে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করার পূর্ব শর্ত শুধু বিপুল সংখ্যায় কেন্দ্রীয় বাহিনী 8 দফায় ভোট তা নয়। ভারী বুটের আওয়াজ হয়তো মানুষকে কিছুটা আশ্বস্ত করবে, কিন্তু আরো মাইক্রো ম্যানেজমেন্ট এবং রাজ্যের আধিকারিকদের, বিডিও থেকে শুরু করে আরো উচ্চপদস্থ আধিকারিকদের যতটা সম্ভব নির্বাচনের কাজ থেকে দূরে রাখা। তার মানে কি এই রাজ্যে কোনো নিরপেক্ষ আইএস আইপিএস নেই? অবশ্যই আছে। ওই যে নগেন্দ্র ত্রিপাঠী বলেছিলেন না, ম্যাডাম উর্দিতে দাগ লাগতে দেব না, নন্দীগ্রামে আছেন। তারপরে তিনি তার সেদিনকের অবস্থান কতটা টিকিয়ে রাখতে পেরেছিলেন তা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন আছে। কিন্তু এই ধরনের অকুতভয় নির্ভীক পক্ষপাতহীন আধিকারিকের সংখ্যা এফিউ টু ফিউ, এবং তাদের নিরপেক্ষতা এবং সংবিধানের প্রতি দায়বদ্ধতা 13 তলা 14 তলার কাছে সমাদর পায় না। তারা নিভৃতে পড়ে থাকেন, গুরুত্বই নেই। অনুপ্রাণিত এবং গৃহপালিত হলে তো খুব ভালো কথা। তা এই আধিকারিকেরা সম্ভবত এবারের নির্বাচনে সেভাবে অ্যাক্টিভ হবেন না, এই মর্মে মোটামুটি চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেছে। কেন্দ্রীয় হস্তক্ষেপ কোনো না কোনো ভাবে হবে। কিভাবে হবে, কখন হবে, সেটা এই মুহূর্তে আমি বলার জায়গায় নেই, কিন্তু হবে। 2-3 মাস 4 মাসের মধ্যে হবে। দেখুন, একবার কেন্দ্রীয় হস্তক্ষেপ হলে চ্যালেঞ্জ তো জানানোই যায় আদালতে, কিন্তু নির্বাচন কমিশন যদি একটা কেন্দ্রীয় হস্তক্ষেপে 24-48 ঘন্টার মধ্যে নির্বাচন ঘোষণা করে দেয়, তখন কি আদালত কোনো আর্জি মানে? এরকম একটা বিষয় রয়েছে। একটাই কারণ, দেখুন পশ্চিমবঙ্গের মানুষ ভোটটা দিতে চায়, যে যার ভোট সে যেন দিতে পারে, যাকে খুশি দিক, এবং ভোট পরবর্তী হিংসা বন্ধ করতে হবে এবং ভোট পূর্ববর্তী। সুপ্রিম কোর্ট তো বলেছে, এই যে 2021-এর বিধানসভার পরে বীরভূমে একটা ঘটনা ঘটেছিল, পুলিশ কয়েকজনকে গ্রেপ্তার করেছিল, হাইকোর্ট জামিন দিয়েছিল, সুপ্রিম কোর্টে সিবিআই সেই জামিন খারিজের আর্জি নিয়ে গেছিল, সেই আর্জি মেনে আবার গ্রেপ্তারের নির্দেশ দিয়েছে। এবং ভোট পরবর্তী হিংসা গণতন্ত্রের পক্ষে অভিশাপ, এটা আমাদের বক্তব্য, সুপ্রিম কোর্টের এন্ডোর্স করেছে। তাই এবার তৃণমূলের ওই চেনা খেলা খেলবে তারাও কিছু ইনোভেট করবে, কিন্তু প্রধান বিরোধী দলও কিন্তু অনেক খেলাটা জানে, তারাও কিন্তু আটঘাট বেঁধে নেমেছে। তাদের সাংগঠনিক শক্তি তৃণমূলের কাছে কিছুই নয়, কোনো কোনো জায়গায় আছে। আচ্ছা, 2011 সালে তৃণমূল যখন ক্ষমতায় এসেছিল তখনও সিপিএম দর্তন্দ প্রতাপ, কেউ ভেবেছিল সিপিএম উড়ে যাবে?
11 সালে বিধানসভা নির্বাচনের আগে তারা বিরাট ব্রিগেড সমাবেশ করেছিল। বামপন্থীরা বলতেন আরে 160টা আমরা ঠিক পেয়ে যাব, পেয়েছিল 61টা। তাই মানুষ যখন জেগে ওঠে এবং তারা তাদের ভোটটা দিতে পারে, তখন অনেক রথী মহারথী ধরাশায়ী হয়। এই যে বীরভূমের এককালের বেতাজ বাদশার কুৎসিত কথা কেন বললেন? কোন সংস্কৃতির ধারক ও বাহক এই বীরভূমের বাঘ? কথা বলেছিলাম রাজনৈতিক বিশ্লেষক অমিতাভ দত্তর সঙ্গে। কি বললেন তিনি শুনে নিন। অমিতাভ দা, বীরভূমের বাঘ ফিরাদ হাকিমের কথায় সেই বীরভূমের বাঘ একেবারে যা আচরণ করছে সভ্য সমাজে পাতে দেওয়ার যোগ্য নয়, কিন্তু তা সত্ত্বেও তৃণমূলের রিয়াকশন কোথাও যেন ঠিক আছে করে ফেলেছে, একটু বকাঝকা করে, একটু শোকজ করে, একটু থানায় ডেকে ও ঠিক আছে একটু ছেড়ে দেওয়া যাবে। ববি হাকিম তো নিজেই বলেছেন যে এমন কি সোফিয়া কুরেশিকে নিয়ে যা বলা হয়েছিল সেটা নিয়ে তো আপনারা হইচই করলেন না, শুধু কেষ্টকে নিয়ে করছেন। কিভাবে দেখেন? তো আমি তো একটু অন্য কথা বলি। এটা তো আপনার একটা প্রাইভেট কথোপকথনের ক্লিপ আপনারা শুনেছেন, প্রাইভেট অডিও একখানা। একজন রাজনৈতিক নেতা তৃণমূল কংগ্রেসের দায়িত্বপ্রাপ্ত, তিনি থানার একজন আইসিকে ফোন করে কথা বলছেন। তারপরে যেটা আমি বুঝলাম, আমি তো শুনেছি, আমি তো পুরোটাই শুনেছি এবং ওটা আর এডিটেডটাই শুনেছি। আর সেটা হলো উনি বোধহয় রাজীব কুমারের সাথেও কথা বলেছেন, মানে যিনি ডিজি এখন পশ্চিমবাংলা। তো আপনারা কোনো কাছে, আপনার কাছে কি আছে যে তৃণমূল কংগ্রেসের নেতারা কিভাবে প্রাইভেটলি এই ডিজি, আইজি, এসপি, কমিশনার অথবা এই আইসিদের সাথে কথা বলেন? কোনো জায়গায় আছে? জানা আছে কি? যদি না থাকে তাহলে আপনাকে আমি একটু গেটারতে বলি, এটাই ওদের কমন কমিউনিকেশন। এই ধরনের কথাবার্তাই বলে, এটা এক্সেপশনাল কিছু না, এটা বেরিয়ে এসছে। বিজেপির রাজ্য সভাপতি এটাকে ছড়িয়ে দিয়েছে, বেরিয়ে এসছে। আসল জায়গাটা তো সেটা নয়। আসল জায়গা হচ্ছে একজন আইসি, থানার আইসি। আইসি পদটা হচ্ছে অত্যন্ত চর্বিত পদ পুলিশে, চর্বিত, মানে যাকে চেবানো হয়। উঁচুও নয় নিচুও নয়, কিন্তু চর্বিত পদ। আইসি কে একজন, তার কি এত ক্ষমতা আছে যে তথাকথিত বাঘের এই কমিউনিকেশন কথাবার্তা টেপ করে, রেকর্ড করে সেটাকে ওপরওয়ালার কাছে বা রাজনৈতিক প্রভুর কাছে, নিজে তো ছেড়েছে এটা তো জানা যাচ্ছে না, তো কারোর পলিটিক্যাল সোর্সের মাধ্যমেই এসছে, তাই না? তাহলে কারোর মাথা, মানে হাত তো মাথায় রয়েছে ওই আইসি। এটা কি অনুব্রত মন্ডলের কি বীরভূমে রোমান সাম্রাজ্যের পতন? আপনারা তো মুখ্যমন্ত্রীর কথা শুনেছেন, পাবলিকলি শুনেছেন, উনি অনেক সময় জিপ কেটেছেন, সরি স্ল্যাং বলে ফেলেন। এটা রেকর্ড আছে, আপনাদের কাছেই তো আছে। ওনার প্রাইভেট টক কখনো রেকর্ড হয়েছে, কখনো জানা গেছে বা অন্য লোকেদের জানা গেছে, জানা যায়নি। এটা তো কমন ব্যাপার পশ্চিমবাংলায়, বাংলার রাজনৈতিক সংস্কৃতিতে এটা তো এখন কমন ব্যাপার। এখানে আশ্চর্য হওয়ার কি আছে? ঠিকই আছে, ফিরাদ হাকিম বুঝতে পারছেন না কি করে সামলাবে, ঠিকই আছে, তবে কি ভূমিকা আছে জানা যাবে। বলুন, তাহলে অনুব্রত এত ডেসপারেট হলেও বা কেন? অনুব্রত কেন? কারণ সবাই ডেসপারেট। ওদের এমপিরা কি ব্যবহার করে, পার্লামেন্টে কি ধরনের ভাষা ব্যবহার করে, বোতল দিয়ে মারতে যায়, তখন তো আলোচনা করেন না। খুদ মুখ্যমন্ত্রী পাবলিকলি কয়েক হাজার লোকের সামনে আইপিএস অফিসারদের খাড়ো করে গালাগালি করছে, নাম ধরে ডাকছে। এটা তো সহবত স্বাধীনতাও বাঙালি জাতির তো ভেতরে পড়ে না। এত ডেসপারেট কেন হবে? এইভাবেই তো চলছে পশ্চিমবাংলা। কোনো যুক্তি, তর্ক, নীতি, আদর্শ, বিদ্যা, বুদ্ধি, বিবেচনা, ভবিষ্যৎ, এসবের কোনো ব্যাপার আছে কি? থাকলে বার করে দিন না যে এটা গভর্নমেন্টের রোড ফ্ল্যাগ। এখন
কেন্দ্রীয় সরকার ভালো করছে খারাপ করছে অন্য প্রসঙ্গ, কিন্তু সেটা ভিশন 2047 করছে। পশ্চিমবাংলার কি আছে, কোন দিকে এগোচ্ছে এবং কারা চালাচ্ছে পশ্চিমবাংলা, এটাও তো মানুষের সামনে তো প্রতিবাদ হচ্ছে। আপনারা হঠাৎ অনুব্রতকে কেন বলছেন? এখন অনুব্রত মণ্ডলের প্রয়োজন বীরভূমে শেষ হয়েছে। আমি একটা কথা জিজ্ঞেস করছি, তৃণমূল কংগ্রেসের যারা শীর্ষ নেতৃত্ব এলিয়াস মমতা ব্যানার্জি, তার সাথে অনুব্রত মণ্ডলের কি সম্পর্ক আছে? কোনো সম্পর্ক নেই। আছে কি? অনুব্রত বীরভূমটা ওনার হাতে তুলে দেবে, উনি অনুব্রতর মাথায় হাত রাখবেন, উনি রাজত্ব করবেন, অনুব্রতও থাকবে। এখন সেই জায়গায় যদি কাজল শেখ, শুনুন, সেই জায়গায় যদি কাজল শেখ অনুব্রতকে রিপ্লেস করে দেয়, এটা তো প্রমাণিত হয়ে গেছে গত নির্বাচন যে অনুব্রতর দরকার নেই, কাজল শেখ ইজ এনাফ। হ্যাঁ, বোলপুরের গ্রাউন্ড সিচুয়েশন তো ভিন্ন, বীরভূমের গ্রাউন্ড সিচুয়েশন তো ভিন্ন। এখন অনুব্রতর কথা চলে না, সেখানে কাজল শেখের কথা চলে, এবং সেটা তো পার্টির কৃপায় হয়েছে। তাহলে পার্টি কি এখন অনুব্রত মণ্ডলকে ইজ আউট করছে? যদি দু একদিনের মধ্যে গ্রেফতার হয়ে যায় একরকম কথা আছে, যদি না হয় তবে ইজ আউট করবে না। তৃণমূল কংগ্রেস কাউকে তাড়ায় না, তুইও থাক এও থাক, তুই তোর দায়রে থাক, আমি ও দায়রে থাক। এই তো পলিটিক্যাল পার্টি, এটা একটা লার্জার অ্যাডজাস্টমেন্ট অফ সাম ভেস্টেড ইন্টারেস্ট, এটাই তো একটা পলিটিক্যাল ফোর্স না। আমার শেষ প্রশ্ন, পুলিশের মধ্যে কিন্তু প্রবল অসন্তোষ হয়েছে। ওতে কি যায় আছে? মাস্টারদের মধ্যে অসন্তোষ হয়েছে, ডাক্তারদের মধ্যে অসন্তোষ হয়েছে, তাতে কি যায়? না, ডাক্তার আর পুলিশের মধ্যে পার্থক্য আছে। পুলিশ এই সরকারের একেবারে প্রাণ ভোমরা, পুলিশ না থাকলে সরকারের অস্তিত্ব নিয়েও প্রশ্ন উঠে যাবে। না না, আজ অব্দি পুলিশ বিদ্রোহ কোথায় হয়েছে? বিদ্রোহ নয়, পুলিশ যদি নিউট্রাল হয়ে যায়। কোনো নিউট্রাল হবে না, ওরা চাকরি করছে, সার্ভিস, কিচ্ছু হবে না। ওসব বাইরে থেকে শুনতে লাগে। পুলিশরা ওই আইপিএস আইএসরা রাজনৈতিক প্রভুদের স্যার বা ম্যাডাম বলে না, স্যার ম্যাডাম ম্যাডাম বলে। এটা ওদের কালচার। যার মেরুদণ্ড ঢুকতে খারমের মেরুদণ্ড তৈরি হয়েছে, তারা খারো হয়ে কাজ করতে পারে না। এটা ইন্ডিয়ান ব্যুরোক্রেসি। থ্যাংক ইউ। তাহলে দেশটা অন্যরকম হয়ে গেছে। থ্যাংক ইউ। আচ্ছা, নমস্কার। 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 Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision.